নমস্কার। আমি অরিজিৎ। গল্পগুড়ি হেসেলে ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। রোববারের সন্ধ্যের আড্ডা ঠিক যেমনভাবে জমে ওঠে, ঠিক তেমনই ভাবে আরো একটা রোববার এবং রোববার সন্ধ্যেবেলা একদম গল্পগুড়ি হেসেলে হাজির আপনাদের সঙ্গে। ১ম এই বলে রাখি যে অর্ণব এই মুহূর্তে সঙ্গে নেই, কারণ অর্ণব ট্রাভেল করছে। নেপথ্য সঙ্গীতা ঠিক যেমনভাবে থাকে তেমনই রয়েছে এবং জাঁকিয়ে শীত পড়েছে কলকাতায়। মানে আমরা বিগত ৩-৪ দিন আমরা যেটা দেখছি যে পারদ কিন্তু বেশ বেশ কমছে এবং তার জন্য সবাই কিন্তু বেশ শীতের পোশাকটা বের করে ফেলেছে। মানে আসলে কলকাতা শহরে শীত তো খুব ক্ষণস্থায়ী। সেই পরিযায়ী পাখির মতো আরকি। কিন্তু তবুও এই শীতটাকে উপভোগ করার মতো। আজকেও সকাল থেকে রোদের তেমনভাবে দেখা নেই। কিন্তু আজকের দিনটা না একটা অ্যাক্টিভিটি পূর্ণ দিন বলা যেতে পারে। মানে কলকাতার বিভিন্ন প্রান্তে ম্যারাথন হচ্ছে। শীতের সময় যেটা হয়ে থাকে। এবং আজকে ঠিক উপলক্ষটাকে মাথায় রেখে মানে এটা কিছুটা বোধহয় the rain gods has or kind of helped us to bring what we wanted to। সেটা হচ্ছে আজকে আমাদের মেনুতে ছিল হচ্ছে মাংসের ভুনা খিচুড়ি এবং তার সঙ্গে হাঁসের ডিমের কালিয়া। এবং ঠিক একটা পিকনিকের মেনু। তো এই পিকনিকের মেনু কলকাতার বিভিন্ন প্রান্তে আজ পৌঁছে গেছে সকলের কাছে। যারা অর্ডার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সঙ্গে থাকুন, কারণ প্রতি রোববার এরকমই একটা প্রত্যাশা নিয়ে আমরা একটা মেনু কিউরেট করি, যেটা আপনার কাছে পৌঁছে যাবে আপনার মতো করে। এবং আগামী রবিবারেও আমাদের একটা বিশেষ মেনু আছে। কিন্তু সেটা নিয়ে কথা বলার আগে এটাই বলব যে আজ একদম পুরো ম্যারাথন দৌড়ে সকাল থেকে আমরা সকলে মিলে ছুটছি। এবং আমি আজকে যাকে সঙ্গে নিয়ে এসেছি, গল্পগুড়ি হেসেল যাকে সঙ্গে নিয়ে এসেছেন, তার কথা বলতে গেলে মানে আমি এটাই বলব যে রবীন্দ্রনাথের কথাই বলি, তারায় তারায় খচিত আরকি। সেই ব্যক্তিকে আজকে এই স্ক্রিনে ভার্চুয়াল স্ক্রিনে পাওয়াটা এটা একটা দারুণ সৌভাগ্য এবং তার সঙ্গে আলাপচারিতা, কথাবার্তা, কনভারসেশন সেটাও একটা দারুণ সৌভাগ্য। তাই সবকিছু মিলিয়ে আমি একটু বলে রাখি যে তিনি একজন কর্পোরেট ইন্ডাস্ট্রিতে রয়েছেন। তার সঙ্গে তিনি ইউটিউবার চকাথন শুভদীপ। এটা তো আমরা সকলেই জানি যে ইউটিউব একদম ভীষণভাবে ট্রেন্ডিং। তারায় তারায় খচিত, যেটা একটু আগে বললাম আরকি। এবং তিনি নাটকের সঙ্গে যুক্ত আছেন, শ্রুতি নাটক করেন, পাঠ করেন। তো এই যে একজন বাচিক শিল্পী যার এত গুণ, যার যিনি তার শব্দে মোহিত করে রাখেন সকলকে, তাকে আর দেরি না করে এই মুহূর্তে আমি স্ক্রিনে নিয়ে নেব। শুভদীপ, তোমাকে ওয়েলকাম। অসম্ভব একটা ভালো লাগা, একদম ম্যারাথনের মতো ছুটতে, ছুটতে তোমাকে আজকে পেয়ে গেছি। খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাভলি ইন্ট্রোডাকশন অরিজিৎ, অ্যান্ড আই এম রিয়েলি মানে কি বলবো, আপ্লুত বলতে পারো যে তুমি ম্যারাথনের দিনেই আমার টকাথন উইথ শুভদীপকে ইন্ট্রোডিউস করে এত সুন্দর করে। থ্যাংক ইউ সো একদম। মাচ ফর ইনভাইটিং মি অন ইওর শো। ইয়া, আমরা থ্যাংক ইউ। একদম প্রতি মুহূর্তে ছুটছি, কিন্তু এই ছোটার মধ্যে একটুখানি অবসর চাই। আর সেই অবসরটা হচ্ছে একটা নির্ভেজাল আড্ডা এবং সেই নির্ভেজাল একদম, আড্ডার প্ল্যাটফর্ম হচ্ছে গল্পগুলি হেসেলে ফেসবুক পেজ। শুভদীপ, একদম। একদম গোড়ার দিকে যাব। সেটা হুম, হচ্ছে চাকরির সঙ্গে, সঙ্গে যখন জীবন শুরু হয়েছিল, তারপরে টকথিন উইথ শুভদীপ যেটার পরিধিটা আ মানে ক্রমশ বাড়তে সেটা কিন্তু একটা বিশাল জায়গা তৈরি করে দিয়েছে। এবং আ অফ ডিফারেন্ট ওয়াকস অফ লাইফ প্রচুর মানুষের ইন্টারভিউ করেছো তুমি। টকথিন উইথ শুভদীপের শুরুর দিনগুলোতে যদি ফিরে যাই, কিভাবে শুরু হলো? এটা তাহলে একটু অরিজিৎ একটু পেছন দিকে যেতেই হয় আমাকে। যখন আমি হুম। গ্র্যাজুয়েশন করেছি তখন যেরকম প্রত্যেকটা ছেলেমেয়েই থাকে যে খুব কনফিউজড যে কি করব জীবনে? কিছু একটা করতে হবে। আমি ঠিক করেছিলাম আমি জার্নালিস্ট হব। আমার খুব ভাল লাগতো লিখতে। ঠিক আছে? আমি ছোটবেলা থেকে কিছু না কিছু সিনেমা দেখার পরে কোনো একটা সিনেমা ক্রিটিসিজম করে ফেলতাম বা কিছু একটা লিখে ফেলতাম। এসব আমি করতাম। কিন্তু তার কোনো গদ আমি কিছুই মানতামও না বা আমি জানতামও না। বিকজ আমার ওই পড়াশোনাটাই ছিল না। তো যাই হোক আমার লিখতে ভাল লাগতো। আমি উইথ দ্য ফ্লো লিখতাম। তো এই করতে, করতে একটা সময় আমি ফ্রিল্যান্স জার্নালিজম করি এবং আমি ২ জন খুব স্বনামধন্য মানুষের কাছে কাজ করি। একজন অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রবিন্দু চেনই স্বনামধন্য ডিরেক্টর, সঙ্গীতকার, এবং আরেকজন হচ্ছে দীপান্বিতা রয়, যিনি এখন খুব নামকরা একজন লেখিকাও এবং তিনি তোমার একটা মিডিয়া হাউসের সাথেও যুক্ত ইনফ্যাক্ট। তো ইনাদের দুজনের মানে এই ২ জন মানুষের সান্নিধ্যে এসে আমি অনেক কাগজে লেখা শুরু করি এবং সেই সময় আমি রেগুলার লিখছি। ফিল্ম অ্যাক্টর, অ্যাক্ট্রেসদের ইন্টারভিউ করছি, এই করছি। কিন্তু আস্তে যেটা বুঝলাম যে না, এবারে তো আমাকে মেইন স্ট্রিম যেটা হয় বা আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত হুম, পরিবারের হুম। লোকজনকে মেইন স্ট্রিমে যেতেই হয় এবং আমরা সেটাই করলাম এবং অটোমেটিক্যালি গেটিং ইনটু দ্য কর্পোরেট ফিল্ড অ্যান্ড অল। সো দেয়ার ওয়াজ আ লং গ্যাপ যেটা আমার ড্রিমকে আমার পারসিউ করার থেকে। ২০১৯ তখন কিন্তু কোভিড-টোভিড নয়। কারণ কোভিডের সময় লোকজনের অনেক রকমের গুণ বেরিয়ে এসেছিল। কিন্তু আমি তার একদম। আগেই আমার গুণটাকে বার করেছিলাম আমরা তার আগে ২০২০ ডালগোনা কফির নাম শুনেছি, কিন্তু দেখিনি, আমি তো ডালগোনা কোনদিন দেখিনি। সেই সময় দেখতে পেয়েছি। ইনফেক্ট ডালগোনা কফিটা অ্যাকচুয়ালি আমার বাড়িতে ওই ফেটিয়ে আমরা বানাতামই। সেটাই তো নরমাল। হুম। ওটাই যে পরে ডালগোনা হলো ২০২০ তে আমার জানা হ্যাঁ। ছিল না। যাই হোক। তো ২০১৯ থেকে আমার এই টকাথন উইথ শুভদীপের যাত্রা শুরু এবং আমার এক আ সাংবাদিক এবং আ এই মিডিয়ার সাথে যুক্ত এই এক বন্ধুর সাথে কথা বলার পরে ও বলল যে, "তুই এরকম একটা চ্যাট শো কেন করছিস না?" কারণ আমাদের বাংলায় খুব একটা ভালো সেলিব্রিটি চ্যাট শো নেই। আর সেলিব্রিটি বলতেই তো একদম। আমরা সবসময় ফিল্ম স্টার, গায়ক-গায়িকা, ক্রিকেট, মানে একটা কোনো স্টার ম্যাটেরিয়াল কে আমরা হুম, হুম। সেলিব্রিটি ভাবি।
কিন্তু সেলিব্রিটি কুড বি ইউ, সেলিব্রিটি কুড বি এনি আদার পার্সন যার লাইফটাকে, যার কাজটাকে সেলিব্রেট করা যায়। তো সেটা আমার একদম। সবসময় মনে হয়েছিল যে সেই লোকগুলো, সেই ইন্টারেস্টিং মানুষগুলোর সাথে কথা বলি, যাদের কোথাও একটা ছাপ সোসাইটির ওপরে আছে, কিন্তু তারা সবসময় যে রূপলী পর্দার মানুষ হতে হবে বা গানের জগতের কোনো গ্লিটারিটি হতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তো সেভাবেই ঠিকই। আমার শুরু হয় এবং আমার ১ম শুরু যার সাথে সে হচ্ছে নন্দিনী লাহাসম, একজন ইলোকুশনিস্ট। সে এখন খুব ভালোই, এখন খুবই নামকরা একজন বাচিক শিল্পী হয়েই গেছেন এখন এই মুহূর্তে। সেই সময় তারও ক্যারিয়ারটা শুরু হচ্ছিল। তার সাথে তো তারপরে একটার পর একটা আমার এপিসোড শুরু হতে শুরু করে এবং ওই আস্তে, আস্তে ধীরে আমার কোনোদিনই খুব একটা তাড়া ছিল না যে আমার এত সাবস্ক্রাইবার চাই, এত টাকা চাই, এই বুস্ট করে ফেললাম। কারণ প্রথম কথা there is a lot of money involved in it, ওইসব আমি কোনোদিনও করিনি। আর আমার যেটা মনে হয় যেটা অর্গানিক্যালি গ্রো করবে সেটাই অ্যাকচুয়াল গ্রোথ। তো আমি ভেরি ট্রু। সেভাবেই চলেছি এবং সেভাবেই চালাচ্ছি এবং আশা করি ভবিষ্যতে সেভাবেই চলবে। So this is how the নিশ্চয়ই। talkathon started. So somewhere কোথাও একটা ড্রিমকে পারসিউ করে, সেই ড্রিমটাকে চেজ করে আজকে এটা করছি। কতটা একেবারেই। মানে তুমি সাকসেসফুল যেটা জানি না, বাট স্টিল ওই আরকি। না অবশ্যই। মানে তুমি যেটা বললে সেটা সবথেকে যে পয়েন্টটা একদম ভীষণ মনের কাছে এসে বিঁধলো সেটা হচ্ছে যে শুধুমাত্র সেলিব্রিটি মানে যারা খুব নক্ষত্র খচিত এরকম লোকজন নয়। মানে খুব একজন সাধারণ মানুষকে তার জীবনটাকে সেলিব্রেট করাটা হচ্ছে তোমার ফিলসফি, যেটার থেকে টকাথেন্দ্রের যাত্রা শুরু। সেইটা খুব ভালো লাগলো। কারণ আসলে কি জানো তো, মানে প্রত্যেকটা মানুষ যে ফিল্ডে আছেন, আমি মনে করি এটা গল্পগুটি হেসেলের আমাদের যে ভার্চুয়াল প্ল্যাটফর্ম, এখানে বিভিন্ন মানুষ অফ ডিফারেন্ট স্ফিয়ার তারা আসেন, প্রতি রবিবার আমাদের সময় দেন। আমাদের মনে হয় যে উই অলসো সেলিব্রেট পিপল, এবং প্রত্যেকজন মানুষ কিন্তু দে আর সেলিব্রিটিজ ইন দেয়ার ওন রাইটস। প্রত্যেকের কাজটা কিন্তু মানে একদম মানে সুন্দরভাবে তারা করে যাচ্ছে, এবং সেই কাজটা যদি আমরা সকলে মিলে আনন্দ করে ভাগ করে নিতে পারি, সকলের কাছে পৌঁছে দিতে পারি, সেইটা বোধহয় একটা খুব মানে ভালো জায়গা রাখে আমাদের প্রত্যেকের জন্য। শুভদীপ, একদম। আমি ২০১৯ থেকে শুরু ডেফিনেটলি, এবং তুমি যে কথাটা বললে যে এখনকার সোশ্যাল মিডিয়া যুগে যখন প্রত্যেকেই লাইকস, ফলোয়ার্স ইত্যাদি সবকিছুর জন্য একদম মানে তড়িঘড়ি এগিয়ে যাচ্ছে, সেইখানে টকাথনের স্পিডটা সেই ম্যারাথনের মতো নয়। সে কিন্তু ভীষণ স্লো অ্যান্ড স্টেডি অর্গানিক্যালি মুভ করছে। দিস ইজ আ ভেরি বিগ চ্যালেঞ্জ। তো শুরু হয়েছিল নন্দিনী দিকে দিয়ে, এবং পরপর যারা শুভদীপের টকাথন যারা দেখেছেন, যারা দেখবেন, আমি আরো একবার বলবো যে পেজটা ফলো করুন, কারণ সেখানে যে বিভিন্ন সেলিব্রিটিস যারা এসেছেন বা যে বিভিন্ন মানুষ যারা এসেছেন, প্রত্যেকে কিন্তু তাদের একটা সত্তার অন্য দিকটা কিন্তু শুভদীপ তুলে ধরেছে। মানে ইট ইজ জাস্ট নট আ রেগুলার চ্যাট শো। এবং সেইখানে যে এই এত ব্যক্তিরা যারা এসেছেন তাদের মধ্যে আমি জানি এটা খুব কঠিন একটা প্রশ্ন তোমার কাছে নির্বাচন করা, কিন্তু কোনো একজন সেলিব্রিটিকে বা কোনো একজন ব্যক্তিত্বকে ইন্টারভিউ করার যেটা তোমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। চ্যালেঞ্জিং, দেখো সত্যি কথা তুমি যদি আমাকে অরিজিৎ জিজ্ঞেস করো, আমার কাছে না কোনোটাই খুব একটা চ্যালেঞ্জিং ছিল না। আমি যাকে অ্যাপ্রোচ করেছি, যেভাবে অ্যাপ্রোচ করেছি, তারা কিন্তু আমাকে সেই মুহূর্তে সময় দিয়েছে। অ্যান্ড আই এম রিয়েলি ব্লেসড। কিন্তু একজনকে আমি কিছুতেই পাচ্ছিলাম না, যার টাইমের সাথে হচ্ছিল না, এবং হি ওয়াজ সুপার বিজি। তিনি হচ্ছেন ডক্টর কুণাল সরকার। মানে কুণাল রাইট। সরকারকে পাওয়াটাই তো খুব চ্যালেঞ্জ, একটা খুব বড় একটা, একদম। ওনার মতন ওনার একজন অত ব্যস্ততার বড় শিডিউলের প্রতিষ্ঠিত মধ্যে। ডাক্তার, তাকে নিয়ে একটুখানি আমার অসুবিধে হচ্ছিল, বিকজ তাকে পাচ্ছিলামই না। মানে অসুবিধা ইন দ্য সেন্স তার অ্যাভেলেবিলিটি। কিন্তু যখন অ্যাভেলেবল হলেন এবং উনি এত সময় দিয়ে গল্প করলেন, এত সুন্দর হুম। করে কথা বললেন, তো সেটা আমার কাছে তখন আর চ্যালেঞ্জ ওসব ভুলেই গেলাম এবং আই রিয়েলি এনজয়েড দ্য শো। আরেকটা জিনিস যেটা তুমি যদি চ্যালেঞ্জ বলো, আমি আরেকটা বলছি, সেটা হচ্ছে যে I was thinking of interviewing her, although তাকে নিয়ে প্রচুর কথা আছে। লোকজন তাকে কিভাবে দেখে না দেখে, তার রাজনৈতিক সত্তা, তার রাজনৈতিক মানে তার মানে পারিবারিক সত্তা, এগুলো সব এমন মিলেমিশে গেছে। কিন্তু I was thinking that it could be a very big challenge for me. উনি রাজি হবেন কিনা? উনি রাজি হলেন। তার নাম হচ্ছে বৈশাখী ব্যানার্জী। তো আমি বৈশাখীদির বাড়িতে গেলাম। বৈশাখীদিকে নিয়ে কথাও বললাম। বৈশাখীদি she was such a nice person. দেখো, আমি তৃণমূল, বিজেপি, ওই সেই এসব নিয়ে আমি যাইনি। আমি গেছিলাম বৈশাখী ব্যানার্জীর কাছে টু ইন্টারভিউ আ পারসন যিনি অকপটে এত কিছু বলেন, যাকে নিয়ে লোকে এত গালাগালি দেয়, যাকে নিয়ে লোকে এত কিছু বলে, এই ঘর ভেঙে দিয়েছো, এই সংসার। আমি জানি না তার সেটা পুরোপুরি তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তিনি একজন মানুষ, তাকে এই জিনিসটা হ্যান্ডেল করতে হচ্ছে। এই জায়গাটাই আমি জানতে চেয়েছিলাম যে হাউ ডু ইউ হ্যান্ডেল দিস? একটা স্টিগমা হোক, ভালো লাগা হোক, ভালোবাসা হোক, হোয়াটএভার, কিন্তু উনি একজন শিক্ষিতা মহিলা। তো এই সব মিলিয়ে আমি উনাকে জিজ্ঞেস করতে গেছিলাম।
তো তখন উনি আমার সাথে খুব সুন্দর করে কথাও বলেছিলেন এবং শি গেভ মি হার ডেপিকশন অফ লাইফ। তো এই যে তোমাকে আমি যেটা বারবার বলছি না যে প্রত্যেকটা মানুষের জার্নিটা ভীষণ ডিফারেন্ট হয়, প্রত্যেকটা ভেরি মানুষের ভেরি ডিফারেন্ট। জীবন ধারা, জীবনের সম্বন্ধে ধারণাটাই আলাদা হয়। তো সেটা প্রত্যেকটা মানুষের, সেটা আমি কার থেকে ছিনিয়েও নিতে পারবো না বা আমি তাকে রুলও করতে পারবো না যে এটা তোমার রাইট কি এটা তোমার রং। তোমার জীবনে তোমার যেটা পছন্দ সেটা তুমি করবে। হু অ্যাম আই টু গাইড ইউ, তাই না? সেই জিনিসটাই আমার জানতে ইচ্ছে করে অরিজিৎ সবার কাছ থেকে। সো এই এবং দুটো জিনিস আমি খুব এনজয় করেছিলাম, বা চ্যালেঞ্জ এবং খুব যেটা বলে। সুন্দরভাবে তুমি এটা বললে, মানে আসলে যে কোনো একজন ব্যক্তিত্ব তাকে কিন্তু আমরা কখনো মানে ধরো এথিক্যালি বলো বা তার কোনো রং দিয়ে বিচার না করাটাই ভালো। একদমই প্রত্যেকটা না, মানুষের তার নিজস্ব একটা যাপন রয়েছে, তার জীবনযাত্রা রয়েছে, একদম, তার একটা চ্যালেঞ্জ রয়েছে, তার ওঠাপড়া একদম, রয়েছে, তার ইমোশন রয়েছে। একদম, আমরা একদম, বরং সেটাকে সেলিব্রেট করি। কারণ একদম, আমরা যদি কোনো একজন ব্যক্তিকে কোনো মানে তকমার নিরিখে যদি বিচার করতে পারি বা দেখতে পারি, তাহলে হুম। কিন্তু সেই মানুষটার জীবনের উদযাপনটা আমরা করতে পারি। একদমই, একদমই। আজকে যেরকম ধরো তোমাকে একটা ছোট এক্সাম্পল দিচ্ছি অরিজিৎ। সুদীপ্তা চক্রবর্তী, ঠিক আছে? সুদীপ্তা চক্রবর্তী একটা অদ্ভুত বড় মাপের অভিনেত্রী। মানে আমার কাছে অবশ্যই, অন্তত। মানে বলাই মানে বাহুল্য। অদ্ভুত বড় মাপের। মানে আমি উনার যা দেখেছি আই এম আ ভেরি বিগ ফ্যান। মানে এমনকি লেটেস্ট উনার যে নাটকটা চলছে সেটাও আমি দেখেছি। সেটা খারাপ ভালোর মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু শি ডিড হার জব ভেরি ওয়েল। তো উনি তো অ্যাবসলিউটলি। একটা খুবই বড় একজন অভিনেতা বা অ্যাক্টর যেটাকে বলে আরকি। কিন্তু উনার সাথে যখন আমি কথা বললাম, আমি জানলাম বা শুনলাম যে কত কনস্ট্রেন্টস তাকে ফেস করতে হয়েছে। বিকজ তিনি কোনদিনই সেই অর্থে সেই সুন্দরী যে পর্যায়টার মধ্যে পড়ে, মানে যে সুন্দরের যে ডেফিনিশন অফ বাঙালি ফিল্ম গোয়ার্স বা আমাদের কাছে নায়িকার যে ইউ নো দ্য কনভেনশনাল ডেফিনিশন একটা উনি ফ্রেম। ফুলফিল করেন না। হ্যাঁ, হুম। একদমই করেন না এবং সেটা কিন্তু উনি একদম অকপট। যে আমাকে মিঠুন দা বলেছিল, "এই তোর নাকটা কিন্তু ওটাই তো সেক্স সিম্বল, নাকটা কিন্তু চেঞ্জ করবি না।" সো ইউ নো, সো এই যে প্রতিটা মানুষের জীবন এবং অ্যান্ড দ্যাট ওয়াজ সো এক্সাইটিং। সুদীপ্তা চক্রবর্তীর সাথে কথা বলে কত কি জেনেছিলাম। এই যে লোকের কাছ থেকে জানা, এই যে অরিজিৎ তোমার সাথে এখন কথা বলছি, যে তোমার সাথে কথা বলে যে আমি কিছু জানছি বা শিখছি যে হাউ টু কন্ডাক্ট আ শো, আমার তো মনে হয় ইটস অলওয়েজ আ লার্নিং ফর এভরিওয়ান। জীবনটাই তো শেখার, তাই না? জীবনটাই শেখার। এবং মানে আসলে কি জানো তো শুভদীপ, শেখা জিনিসটা এত পারস্পরিক, যেটা যখন তোমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যখন আমি ফলো করি, যে আমি এবার এই প্রসঙ্গেই আসবো যে একদিকে যেমন চক্রধর শুভদীপ যেখানে একজন ব্যক্তিত্বের একটা সত্তা খুঁজে বার করা, তার জীবনযাত্রা, তার যাপন উদযাপন করা বলা যেতে পারে। আবার অন্যদিকে যেটা একটা শিক্ষণীয় সকলের কাছে, যে প্রত্যেকটা মানুষ যে ধরো যিনি একজন বাচিক শিল্পী, যিনি শব্দ হচ্ছে যার যাপন, সেখানে কিন্তু আমরা যখন তাকে দেখি, একদিকে ধরো চক্রধর শুভদীপ, যেখানে শুভদীপ একটা ইন্টারভিউ কন্ডাক্ট করছে, একটা চাট শো করছে। আবার অন্যদিকে আমি চলে আসি তোমার থিয়েটারের প্রতি ভালো লাগা, যেখানে তুমি হুম, শ্রুতি নাটক করো, পাঠ হুম, করো। কারণ আমি যখন বনফুলের পাঠটা আমি শুনলাম, আমার তখন মনে হুম, হলো যে একদম টোটালি ডিফারেন্ট শুভদীপ। মানে যে হুম। শুভদীপকে আমি ওখানে দেখছি, ওখানে শুনছি, সেই শুভদীপ কিন্তু তার ডিফারেন্ট একটা সত্তা। তো এই যে থিয়েটারের প্রতি ভালো লাগা, এই যে শ্রুতি নাটক, এই জায়গাটার ভালোবাসা বা ভালো লাগাটা কিভাবে সঙ্গে এলো বা কিভাবে প্যারালালি চলছে? দেখো, আমি না বরাবর খুব সিনেমা দেখতে আর ইন্টারভিউ দেখতে ভালোবাসি। আমি যখনই সময় পাই YouTube এ হোক, বাড়িতে যেভাবেই হোক, আমি সিনেমা, আমার ফিল্ম বাফ যেটাকে বলে, এবং সেটা কি ল্যাঙ্গুয়েজ, কি মানে হ্যাঁ, মানে যেটা বোধগম্য ল্যাঙ্গুয়েজ, অফকোর্স আমি খুব একটা যে সাংঘাতিক ফ্রেঞ্চ, স্প্যানিশ সিনেমা দেখছি সেটা হয়তো নয়। কিন্তু আমি চেষ্টা করি ভালো ছবি দেখতে। ভালোরও আবার ডেফিনিশন কিন্তু আমার কাছে খুব ব্লার একটা ডেফিনিশন আছে। আমার কাছে কিন্তু আই এম হার্ডকোর শ্রীদেবী ফ্যান। তো আমাকে তুমি যদি বলো, আমি শ্রীদেবীর সেই 1980s এর মানে সব হিটস দেখেছি। তার পরের দিকেও সব দেখেছি। মমও দেখেছি, ইংলিশও দেখেছি। মানে বলছি। সো আই এম আ হাই ডাই হার্ড শ্রীদেবী ফ্যান। তো সেটা থেকেই বুঝতে পারছো আমার সিনেমার চয়েস কিরকম। কিন্তু গোজ উইদাউট সেইং। প্যারালালি আমি ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন এবং শ্রীদেবী অফকোর্স ইজ আ ভেরি বিগ স্টার। শি ইজ আ ভেরি বিগ অ্যাক্টর। অফকোর্স। সেটা নিয়ে কোনো, আমি আবার উত্তম কুমারকেও সাংঘাতিক পছন্দ করি। তো সত্যজিৎ রায়কেও পছন্দ করি। তো আমার কাছে জানো তো এই যে আমার না, মানে আমার যেকোনো ছবি, যেকোনো ভালো কাজ দেখতে আমার আজকাল বিক্রম মাসিকে খুব ভালো লাগে, কঙ্কনা সেন শর্মাকে ভালো লাগে। মানে there are loads of people যাদের দেখে কত কি শেখা যায়। আমি সবসময় সিনেমা দেখতে খুব ভালোবাসি। তো সেইখান থেকে তো অফকোর্স নাটক, বাচিক শিল্পের একটা বিরাট যে এই যে ভয়েস মডুলেশন, গলা পাল্টে কথা বলা, একটা কণ্ঠদানে একটা চরিত্রায়ন, এইটা যে একটা কি মারাত্মক জিনিস, সে একদম। যে না করবে না বুঝবে না। যেমন গতকালই আমি যখন ক্লাস, যেখানে আমি শিখি টাইমস অফ থিয়েটারে, তো সেখানে কালকে একজনের ক্লাস হচ্ছিল, একজন মানে যিনি মানে শিক্ষিকা, তিনি আমাদের বললেন যে আর্তনাদ করো, আর্তনাদ। মানে আমরা এমনি বসে আছি, হঠাৎ একটা আর্তনাদ করো। মানে হুম, লিটারালি বলছি অরিজিৎ, আমরা কেউ পারিনি। আর্তনাদের মতন একটা জিনিস ইজ সাচ এ ডিফিকাল্ট টাস্ক। হুম। তো সেটাই তো শেখা। মানে সেটাই তো আমি শিখতে জি, গেছি। অবশ্যই।
হ্যাঁ, মানে আর্তনাদ করা, এবং ওটা আমাদের এখন হোম টাস্ক, জানো তো, উনি দেখালেনও না, বলে তোমরা বাড়িতে আর্তনাদ করবে তারপরে আসবে। মানে ওটার জীবনবোধটা আর্তনাদের আবার একেবারে অনেক আলাদা। ভেরিয়েশনস হয়। আজকে তুমি হুম, বাঘ দেখে একটা আর্তনাদ, আর একটা খুন দেখে আর্তনাদ, আর একটা সাপ দেখে আর্তনাদ কিন্তু হুম। অ্যাবসলিউটলি ডিফারেন্ট। আর ভূত দেখে আর্তনাদ, প্রত্যেকটা আর্তনাদ ইজ ডিফারেন্ট। তো মানে খুব ডিফিকাল্ট একটা হোম টাস্ক তোমাদের কাছে। হ্যাঁ, ইটস ভেরি ডিফিকাল্ট হোম টাস্ক। তো সেটা, তো এইখান থেকেই ভালো লাগা, ভালোবাসা। আমি কোনোদিনও ভাবিও নি যে আমি মঞ্চে গিয়ে নাটক করব, কি আমি একটা বিরাট বড় মানে নাটকের মানুষ হব, তাও নয়। কারণ আমার ওই ক্যালিবারটাই নেই, আমি জানি। কিন্তু আমি জানি যেটা আমি করতে পারি, যেটা আমার আয়ত্তে হতে পারে, সেটা হচ্ছে কণ্ঠ দিয়ে। কণ্ঠ কণ্ঠ দিয়ে চরিত্রায়ন। এটা একটা খুব বড় ব্যাপার, জানো তো? মানে আমাকে একজন একটা বাবার রোল দিয়েছিল, একটু বয়স্ক রোল। হুম, কিন্তু আই ওয়াজ রিজেক্টেড বিকজ আমার ভয়েসটার মধ্যে সেই বয়স্ক মানুষের ব্যাপারটা নেই। কিন্তু হুম, হুম। আমার মনে হয় দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে অফ হ্যান্ডলিং অ্যান আর্টিস্ট। বিকজ ট্রু। আমি যদি আজকে ইয়াং হই কি বয়স্ক হই, আমার এই ভয়েস মডিউলেশনটাই হচ্ছে আমার কাজ। আমি যেখানে শ্রুতি একেবারে। নাটক করছি, আমাকে কেউ দেখছে না, আমার গলাটা শুনছে। আমি বাচ্চা একদম। ১৬ বছরের হয়ে যদি ৭০ বছরের গলা করতে পারি, দ্যাট ইজ ওয়্যার দ্য ক্রেডিবিলিটি লাইজ। কিন্তু সামহাউ আই কুডন্ট ডু দ্যাট পয়েন্ট অফ টাইম। তখন ওটা আমার কাছে শিক্ষার ছিল যে ঠিক আছে, মানে গলাটাকে তাহলে সেভাবে ইউজ করতে হবে। কারণ আমাদের গলায় যে প্রত্যেকটা কর্ড আছে, মানে ভগবানের দান যেটা, ইউ ক্যান অলওয়েজ ইউজ ইট। এই যে আজকাল অনেকে আমরা অবাক হয়ে যাই না, একটা একই গলায় একজন ছেলের গান হুম, গাইছে, একজন মেয়ের গান গাইছে। ইট ইজ হাইলি পসিবল। এটা এই নয় যে পসিবল নয়, বিকজ ইউ হ্যাভ টু হুম। ইউজ ইউর কর্ডস রাইটলি। মানে ব্যাপারটা হচ্ছে একদম। সেইটা, বুঝতে পেরেছো? একদমই মানে সেটা, আজকাল সেটাই আমরা শিখতে সেটা পেরেছি। মাঝে, মাঝে অবাক হই, যেটা তুমি আমাকে বলছিলে। কিন্তু মানে কিশোর সাহাবও এটা করে গেছেন যখন গেয়েছেন হুম, আরকি। তখনও হুম, তিনি হুম। কিন্তু ওই ডুয়াল ভয়েসে পারফর্ম করেছেন। তো এটা হচ্ছে আসলে কি বলতো, নিজেদের সত্তাটাকে কিভাবে আমি একদম, সঠিকভাবে কাজে একদম, লাগাতে পারি। এবং একদম। আরো একটা আরেকটা হচ্ছে কথা তোমার যেটা বলো, নিজের তুমি মধ্যে কোনো বললে জড়তা রাখলে হবে না। সরি টু একদম ইন্টারাপ্ট। জড়তা রাখলে হবে না। জড়তা এবং রাখলে আরেকটা হবে কথা না। যেটা তুমি বললে যে এই যে কণ্ঠ, মানে একজন মানে যেকোনো একটা চরিত্রের অন্তর্কণ্ঠ হয়ে ওঠাটা কিন্তু খুব একটা সহজ নয়। এবং একদম। সেটার জন্য নিজের একটা এক্সারসাইজ খুব প্রয়োজন। এবং হ্যাঁ। সেইটা না মানে অধ্যাবসায়, নিজেকে সেই অধ্যাবসায়। জায়গাটা যা কিন্তু করবে ডেভেলপ করতে হবে। অধ্যাবসায়। যা করবে অধ্যাবসায়। আমার সাথে আমি একটা বলে দিই, একটা ছোট্ট এক্সাম্পল। সরি যদি আমি একটু সময় নিই। না, না, না তো যে প্লিজ। উর্মিমালা বসু, তাকে তো আর হুম, সবাই চেনে। ঠিক আছে? একদম। উর্মিমালা বসু একদিন আমাদের একটা পিস দিয়েছিলেন, এবং একটা লেংথি রোমান্টিক দৃশ্য, যেটা আমার সাথে উনার ছিল। বুঝতে পেরেছো? তো একে তো উর্মিমালা দি, তিনি তো একটা মানে একটা স্ট্যাচারের মানুষ। মানে তাকে আমি কি মানে সরস্বতীর মতন দেখি। তো তার সাথে আমাকে একটা কমপ্লিটলি ঘনিষ্ঠ প্রেমের দৃশ্য, মানে বুঝতে পেরেছো তো? হুম, যেটা পুরোপুরি কমপ্লিটলি গলায় করতে হচ্ছে। তো আমি উনার বোধহয় প্রেমিক, এবং উনি আমার প্রেমিকা, এবং সেখানে ওই সমস্ত রয়েছে যে মানে কাছে এসো, আরো কাছে এসো, মানে এরকম টাইপের হুম। যা প্রেমের দৃশ্যে হয়। এবং যখন এই পুরো জিনিসটা করার পরে আমি হাঁপ ছেড়ে উর্মিমালাদিকে বলছি, "উর্মিমালাদি, মানে এটা যে আপনার সাথে আমি বাট শি ডিডন্ট রিয়ালি কেয়ার।" মানে বুঝতে পেরেছো তো? রাইট। মানে মানে উনি তো এটা ক্রোচ করেন। উনি বললেন, "হ্যাঁ, মানে ঠিক আছে, ভালোই করেছো।" এরকম আরকি। আমি বলছি আমার মানে তখন নিঃশ্বাস নিতে পারছি। মানে আমি আপনার সাথে এরকম একটা ঘনিষ্ঠ প্রেমের দৃশ্য। সো তখনই উনি আমাকে বলেছিলেন যে, "জড়তা রাখবে না। তোমার পার্টনার যেই হোক না কেন, হাউ ডাজ ইট রিয়ালি ম্যাটার? এটা তো নয় প্রেমের দৃশ্য। লোকের আরো অনেক বেশি গভীর দৃশ্য হতে পারে। আরো হুম, অনেক বেশি ইন্টিমেট দৃশ্য হতে পারে। ওই জড়তাটা কোনো অভিনয়তেই থাকবে না।" এই আরকি। একেবারেই। এবং সেটা যেটা তুমি বললে, মানে এমন বড় মাপের শিল্পী হলেই বোধহয় সেই কি বলে, সেই আরেকজনকে পরিচালনা করাটা তাও খুব সহজ হয়। বা তাকে সেই হুম। স্পেস দেওয়াটা খুব সহজ হয়। সেটা একদম, উর্মিদিই পারেন। একদম, একদম, এবং একদম। মানে উর্মিদির প্রসঙ্গে বলতেই আমার সেই ওই রবিবার বিভার কথা মনে পড়ে গেল, বলাই বাহুল্য। মানে এই চরিত্র না, মানে আসলে একদম। উর্মিদির কণ্ঠের কোনদিন বয়স বাড়তে পারে না আরকি। বয়স মানে পায় সেটাই না। হচ্ছে ব্যাপার। সেটা উনি একদম চিরকাল যেমন ভাবে ছিলেন, তেমন ভাবেই আগামী দিনেও আগামী প্রজন্মের কাছে ঠিক একইভাবে একদম, থাকবেন। একদম, তো একদম। এবং তুমি খুব সুন্দরভাবে বললে যে মানে এই যে কণ্ঠটাই তো আসলে মানুষকে একটা চরিত্র তৈরি করতে সাহায্য করে। থিয়েটার অফ দ্য মাইন্ড যেটা আমরা বলে থাকি। তো একদম। তুমি মানে ডেফিনিটলি মানে তুমি যে কাজটা করছো, এই কাজটা মানে একদম কুর্নিশ জানাবো। একদম আমরা আমরা সকলে সঙ্গে রয়েছি। ভালো কাজ এবং সুন্দর একটা কাজ, যে কাজ থেকে আমরা প্রচুর শিখি প্রতি মুহূর্তে। কারণ তোমার ৪০০, যখন আমি ধরো একটা ইন্টারভিউ কন্ডাক্ট করতে বসি, সেটা শুধুমাত্র কতগুলো শব্দ বা কতগুলো শব্দমালা বা প্রশ্নমালা নিয়ে বসা নয়। সেটা কিন্তু তুমি কিভাবে তোমার স্টাইলটা, সেটাও কিন্তু একটা শিক্ষণীয় জায়গা, যেটা আমিও শিখি। এবং আমি যখন অশেষ বনফুলের ধন্যবাদ, গানটা অশেষ ধন্যবাদ শুনেছিলাম, অরিজিৎ। তোমার মতন একজন স্বনামধন্য আরজে যদি এই কথাটা আমাকে না, বলে, না, তাহলে আমি বলব আমার যে ইউ হ্যাভ মেড মাই ডে। No, no, not at all. It is always just a mutual appreciation of good work. That is what it is.
এবং সেটা সেভাবেই চলুক, আমরা সকলের সঙ্গে থাকি। এবারে একটা যে জায়গায় চলে আসি সেটা হচ্ছে খাওয়া দাওয়া, কারণ খাওয়া দাওয়া ছাড়া বাঙালি রোববার কিরকম একটা অসম্পূর্ণ মনে হয়। আজকের একদমই ওয়েদারটাই একদম। তার জানান আমি একটু দিচ্ছে কফিও যে খাচ্ছি, আমি একটু তোমার পারমিশন নিয়ে কফিও খাচ্ছি। একদম প্লিজ, মানে আজকের ওয়েদারটা মানে কাপের পর কাপ কফি এবং জমিয়ে খাওয়া দাওয়া এবং একদম, বাড়িতে যেটাকে ল্যাদ বলে আর কি মানে বাংলায়, খুব খিদে সেইটার পায়, দিন। মানে এরকম একটা ওয়েদারে না জাস্ট খিদেই পায়। প্রচন্ড আর ঘন খাওয়া ঘন মানে কি খিদে বলো পায়। তো, সব উল্টো পাল্টা মিষ্টি টিষ্টি ভাজা টাজা যা হয় আর কি। হ্যাঁ একদম এটা ঘন ঘন খিদে পায়, মানে এটা এই একদম। এই বেশ একটা কলকাতায় বেশ একটা দার্জিলিং দার্জিলিং ফিল চলে এসেছে, দার্জিলিং যেটাকে আমরা দার্জিলিং এনজয় ফিল, করছি। এক্স্যাক্টলি হ্যাঁ, এক্স্যাক্টলি। লন্ডন হোক দার্জিলিং হোক যেটাই হোক না কেন, আমাদের ভালো জিনিসটাকে নিতে হবে, প্রকৃতি যেভাবে একদম সাড়া দেয় আর একদম কি। তো একদম একদম। এবারে চলে আসি শুভদীপ যে প্রসঙ্গে, সেটা হচ্ছে যে খাওয়া দাওয়া। আহ, মানে আমি অবভিয়াসলি তোমার সঙ্গে বিভিন্ন ফুড ইভেন্টসেই আমার দেখা হয়েছে বা বিভিন্ন অনুষ্ঠানে, সেটা হচ্ছে যে খাওয়া দাওয়া তোমার জীবনে কতটা বড় রোল প্লে করে। পুরোটাই, পুরোটাই মানে খাবার ছাড়া মানে আমি ভাবতেই পারি না নিজেকে। আমি তার মধ্যে এরকম একটা বীভৎস মোটা টোটা, কিন্তু তার মধ্যে আমি খেয়ে টেয়ে চলি, এবং আমার যারা রান্না করতে নিউট্রিশনিস্ট পারো? আছে তারা তারা আমাকে সবসময় বলে, "এই না, 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 এতটা খেও না, তুমি একটু কন্ট্রোল করো।" মানে এরকম ব্যাপার। না সত্যি, জোকস অ্যাপার্ট, আমার খেতে খুব ভাল লাগে, কিন্তু একেক সময় খুব ভয়ও লাগে শরীরটা যাতে ঠিক থাকে সেটার উপরে রান্না তো করতে একটা পারো কি? লক্ষ্য রাখতেই হয়। আমি রান্না করতে পারি, হাইলি রান্না করতে বাহ! পারি, এবং ওই কোভিডের সময় ওটা আমি আরো ভালো করে জেনেছিলাম যে আমি রান্না করতে পারি। সেই সময়টা তো একটা প্র্যাকটিস টাইম প্রত্যেকের জন্য। তো আমি সেই জায়গা থেকেই চলে আসি যে তোমার বাড়িতে নিশ্চয়ই, তোমার বাড়ি ভীষণভাবে একটা মানে রান্না-বান্না খাওয়া-দাওয়ার বাড়ি আরকি। যেখানে তোমার একদম, বাড়ির আত্মীয়স্বজন পরিজনরা সকলেই একদম, খুব ভালো রান্না করেন। তো একদম। একটা কোনো পার্টিকুলার ডিশ যদি আমি বলি, যেটা শুভদীপদের বাড়ি, মানে আসলে আমরা সেই উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা না, আমরা ভীষণ একটা পদ দেখবে শুভদীপ, আমরা ভীষণ নাম দিয়ে বলি আরকি। ওদের বাড়ির এই রান্নাটা খুব ভালো। তো যদি এক শুভদীপদের বাড়ি বা বাসু পরিবারের যদি একটা রান্না, যে রান্নাটা খুব সিগনেচার, সেটা কি? দেখো, আমার যেটা মনে হয়, যেটা আমার ঠাকুমাকে আমি করতে দেখেছি, আমার মাকেও করতে দেখেছি, এবং মালতী মাসি যিনি আমাদের সাথে লাস্ট ৫০ বছরের উপরে আছেন তাকেও করতে দেখেছি। এবং করতে দেখেছি না, আমরা ওটা খাই রেগুলার। সেটা হচ্ছে আমি তো মানে ফরিদপুরের বাঙাল আরকি, আমাদের এই বাড়ি আরকি। হুম, তো অটোমেটিক্যালি ইলিশ মাছের একটা তো প্রাধান্য সবসময়ই আছে। তো আমার যেটা প্রচন্ড প্রিয়, মানে মানে ইটস আ গো টু ফুড ফর মি, যেটা হয়তো সবসময় এভেইলেবল হয় না। কিন্তু আমি প্রচন্ড ভালোবাসি, সেটা হচ্ছে ইলিশ মাছ কুমড়ো দিয়ে ঝোল। জানো তো? মানে যেটার মধ্যে আচ্ছা। হ্যাঁ, কুমড়োর পিসগুলো তোমাকে একটু মোটা করে একটু ভালো লালচে কুমড়োগুলো কিনতে হবে, এবং ওই হুম, ছোলাটার মধ্যেও না একটা মজা আছে। মানে যখন তুমি ওই কুমড়োর ওই ধরো কুমড়োটাকে একদম স্লাইস করছো একটা চৌকো মতো, এবং তার সাথে তো এই সবুজ পাটটা আসছে। ওই হুম, সবুজ হুম, পাটটাকে এমনভাবে তুলবে যাতে একটু হালকা একটা টিঞ্চ অফ সবুজ থাকে। মানে পুরো হুম। উঠিয়ে দিয়ে একটা লাল ওরম হবে না। সো দেয়ার শুড বি No দ্যাট। wonder why food is an art. হুম, হ্যাঁ, সো এক্সাক্টলি ইটস অ্যান আর্ট। এবং ওটা 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 করবে, এবং তারপরে না জাস্ট পাতি, মানে ফোড়ন-টোড়ন কিছুই নেই। আমাদের একদম, আর আমাদের বাড়িতে না ইলিশ মাছটা ভাজে না। মানে আচ্ছা। ঝোলের আগে ভাজে না, কাঁচা রাখে। হুম, বুঝতে পেরেছো? তো ওই ওই হলুদ নুন গন্ধটার দিয়ে, জন্য। হ্যাঁ, হলুদ নুন দিয়ে মাখা থাকে। জাস্ট মাখো, কড়াইতে তেল দাও, হলুদ দাও, তেল, হলুদ আর কিচ্ছু লাগবে না। জাস্ট পুট দ্যাট মাছ ইনসাইড। ঝোল দাও, মেপে ঝোল দেবে। কেননা বেশি ঝোল হয়ে গেলে না মাছটা মানে প্যাত-প্যাতে হয়ে যেতে পারে, বা বেশি হুম, হুম, জল। একদম একটা মাপা, মাপা ঝোল হবে, একটু ভারী হবে ঝোলটা। এবং ওয়ান্স দ্য ঝোল ইস ওভার, তখন তুমি নুন দেবে। মানে এমনিতে তোমার মাছে একটু নুন দেওয়াই আছে। পরে একটু জাস্ট হ্যাভ টু অ্যাড দ্যাট সল্ট। ওটা একটুখানি বয়েল হয়ে ফোটার পরে ওই কুমড়োগুলো তখন দেবে। লাস্টে আচ্ছা। দেবে কুমড়ো দিয়ে, তারপরে ঢাকবে এবং ঢেকেই তুলে নেবে, যাতে কুমড়োগুলো ফেটে চটকে দলা পাকিয়ে না যায়। অ্যান্ড দিস ইজ হুম, অল, and you are set for having your lunch. সো এটাই হচ্ছে ইলিশ মাছের। অসাধারণ। হ্যাঁ, মানে আর কিছু এই পথটা, এই পথটা শুভদীপ তুমি যখন বললে, মানে আমার কাছে দৃশ্যপটটা যেভাবে দাঁড়ালো, সেটা হচ্ছে যে দুটো জিনিস। একটা হচ্ছে সিম্পলিসিটি অ্যান্ড পেশেন্স। এই একদম। দুটো জিনিস ভীষণভাবে প্রয়োজন। সিম্পল ডিশ, একটু ধৈর্য একদম এবং সিম্পল, অসাধারণ একটা কিছু একদম তৈরি। সিম্পল, একদম, একদম। অনেকেই তুমি খায় একেবারে দেখবে কুমড়োর ঝোল, কিন্তু অনেকেই আমাদের হ্যাঁ, কালো জিরে ফোড়ন দেয়। আমরা কিন্তু কালো জিরে ফোড়নটা দিই না। আমাদের কিছুই নেই, একদম। শুধু হলুদ, কাঁচা লঙ্কা আর নুন। সরি, I forgot কাঁচা লঙ্কা। সো you just need to add a dash of chili. That's all. মানে তুমি যেভাবে বললে না, এই যে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করা, এটা একটা ধৈর্য লাগে, মানে যে কোনো জিনিস, একদম। মানে এবং কম যদি আছে, তুমি কম আছে, এবং কম কম আছে, আছে। ওই ধৈর্যটা যদি থাকে একটা রান্নার পদ, সেটা সামান্য একটা আলু সেদ্ধ হতে পারে, একটা ডালও হতে পারে, হ্যাঁ, হ্যাঁ, বা ধরো একটা একদম, ম্যাগি বানানো হতে পারে। হ্যাঁ, তো একদম। সেটাই কিন্তু পদটাকে অন্যরকম করে। আসলে হুম। রান্না কিন্তু কি কি জানো তো, রান্নার স্বাদ হচ্ছে হাত বদলের স্বাদ, আর কিছুই নয়। হাত বদল, এবং ইটস অ্যান আর্ট। তুমি যেটা এক্ষুনি বললে, ইটস ইটস এন অ্যান আর্ট, আর্ট। গোজ উইদাউট সেইং। তুমি একদম শব্দের মানুষ। আমরা ক্রমশ মানে জানি আমাদের এই চকাথনে বা ম্যারাথনে আমাদের সময় হাতে একদম খুব কম থাকে, মানে একদম ঘড়ির কাঁটা পাল্লা দিয়ে এগিয়ে যায়।
আড্ডাটা এভাবেই হয়, কিন্তু আরো কিছুটা সময় এখন হাতে রয়েছে। আমি একটা কথা আমি তোমার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে তুমি যেহেতু শব্দের মানুষ, তোমার কাছে একটা দৃশ্যপট তৈরি হয়, তুমি একটা ছবি আঁকতে পারো। গপ্পবুড়ির হেসেল এই ফেসবুক পেজটা, এই ফুড পেজটা, এই নামটা তোমার কাছে কি দৃশ্যপট তৈরি করে, কি মেটাফর তৈরি করে, বা কি কিভাবে তুমি ডিফাইন করবে এটাকে? দেখো, গপ্পবুড়ির হেসেল আমি তো আজ থেকে না, যবে থেকে গপ্পবুড়ির হেসেল আছে তবে থেকেই আমি এটাকে ফলো করছি। আমার কাছে যেটা খুব মজার লাগে, যেটা অরিজিৎ এই পেজটার সাথে তো তুমি সাংঘাতিক ভাবে জড়িত, এটা তোমারই পেজ বলা যেতে পারে, সেটা হলো কি জানো তো, যে রান্না এবং রান্নাকে কিভাবে ভালোবেসে সেটাকে নিয়ে কথা বলা যায়, এবং সেটা কিভাবে তৈরি করছো সেটা না, এই যে রান্না তৈরি করার আগে ইটস লাইক আ ফোর প্লে, সো যে কিভাবে তুমি সেই রান্নাটা নিয়ে কথা বলছো এবং তার থেকে তোমার যে রসাদ সাধন হচ্ছে, আমার মনে হয় সেটাই হচ্ছে গল্পবুড়ির হেসেল। এবং আমার একটা কিরকম মনে হয়, একটা ভদ্র মহিলা, একটা বয়স্ক মহিলা, তিনি গপ্প করতে করতে রান্না করছেন, যেটা আমি একটা সময় আমার ঠাকুমাকে দেখেছি, বা এখন আস্তে আস্তে আমাদের মারাও সেদিকেই চলে যাচ্ছেন। তো এই যে গপ্প বুড়ি, এবং উনি গল্প করছেন অ্যান্ড দেন শি ইজ কুকিং, যেটা আমার অনেক সময় বেনুদি, মানে সুপ্রিয়া চৌধুরীর কথাও খুব ভেসে ওঠে একটা ওরকম, আমার রান্না বলতেই তো কয়েকজনের মানুষের কথা ভেসে ওঠে, তো সেইটা। তো এইটাই আমার মনে হয় গল্পবুড়ির হেসেল। এবং আমার মনে হয় যেখানে প্রচুর সেকেলে পদ, যেগুলো আজকালকার দিনে হয়তো অবসলিট, লোকে জানেও না, এবং সত্যি এক সময় ভয়ও লাগে যে ভবিষ্যতে আমি আজকের এই লাবড়াটা খেতে পারবো তো, এই সিম্পল পেঁপের ডালনাটা খেতে পারবো তো, বা এই একটা ছোট্ট বড়া, মানে ধরো বলছি ধরো কচুরলতি খেতে পারবো তো, মানে কে করবে, কে বানাবে, কিভাবে তৈরি হবে, সেটাই তো মানে আমরা হয়তো জানি না, বা আমাদের টাইম স্কারসিটিতে ওটাই খাওয়া হয়ে উঠবে না, তখন এই ম্যাগির ওপরে হয়তো ভরসা করে থাকতে হবে, অলদো আই লাভ ম্যাগি। আসলে এই যে প্ল্যাটফর্মটার, এটার মূলত অবজেক্টিভ বা ফিলোসফি, মানে আমরা তিন বন্ধু, আমি, অর্ণব এবং সঙ্গীতা, যখন আমরা শুরু করেছিলাম, তো অ্যাজ এ টিম গপ্পবুড়ির হেসেল, আমাদের এটাই ভাবনা ছিল যে খুব সাধারণ রান্না যেটা প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে, সেটাকেই আমরা সকলের কাছে পৌঁছে দেবো। এবং সেটারও ইট গোজ ব্যাক টু দ্য টাইম যখন এই কোভিড এর সময় সবকিছু বন্ধ, বন্ধু বান্ধবরা বলছেন যে কিছু একটা করো, তখন মানে আমরা সেভাবে শুরু করলাম। এবং এই যে তুমি যেটা মেনু বললে না, মানে সবটা যে আমি বলবো যে সব রান্না খুঁজে বের করেছি, সবটা হারিয়ে যাওয়ার রেসিপি, এটা কিন্তু নয়। খুব সাধারণ রান্না, রান্নার মোড়কটা হয়তো একটু অন্যরকম, কিন্তু হ্যাঁ, এর মধ্যে কিছু স্পেসিফিক রান্না তো অবশ্যই থাকে। ধরো যখন 25শে বৈশাখের ওই মাসটা দূরে আমরা পুরো রেপারটোয়ার অফ ঠাকুর বাড়ির রান্না আমরা করি। পুজোর সময় বিশেষ করে আমরা একদম পুরো ভোগের রান্না করি, যেটা নিবেদন আমি করা হয়। পুজোটা তোমাদের খুব এবার তো খুবই দেখেছি, হ্যাঁ। কালী পুজোর সময় যেটা একদম মানে মানে মাকে নিবেদন করা হয় যে ভোগ আর কি, কালীঘাট মন্দিরে, ঠিক তেমন ভাবেই ভোগের মাংস তৈরি করা। তো আমরা কিছুটা মনে করি যদি এইটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এই ট্রেডিশনটা যেটা আমাদের খাওয়া দাওয়ার, তো সেইটাই হচ্ছে একটা ছোট্ট প্রচেষ্টা। বন্ধু বান্ধবরা সঙ্গে থাকতে প্রচেষ্টা আরো বেশি ইন্সপায়ার হয়, এবং আমরা আরো বেশি ঋদ্ধ হই। শুভদীপ, এবারে যে পালা সেটা হচ্ছে তুমি সঙ্গে রয়েছো, এবং আমাদের নিয়ম মেনে আমাদের যিনি গেস্ট আমাদের সঙ্গে থাকেন তার হাত ধরেই আমরা আগামী রবিবারের যে আমাদের প্রোমোনি বা মেনু, সেটা আমরা লঞ্চ করি। শুভদীপ এই মুহূর্তে আমাদের সঙ্গে, আমি স্ক্রিন শেয়ার করব, এবং স্ক্রিন শেয়ার করে আমি একবার দেখাতে চাই আগামী রবিবার আমাদের যে মেনু, সেই মেনুটা কি। শুভদীপ, স্ক্রিনে যদি ভিজিবল হয় তাহলে তুমি বলতে পারো। হ্যাঁ, ভিজিবল। রেলওয়ে মাটন কারি, আচ্ছা, গোয়ালানন্দ স্টিমার কারি, আর কেরালা পমফ্রেট কারি। হ্যাঁ, এবার আমাকে কি করতে হবে? তোমার হাত দিয়ে আমরা মেনুটা লঞ্চ করলাম। এই যে তিনটে কারি আমরা রেখেছি, এই তিনটে কারি শুনে তোমার কেমন লাগছে, মেনুটা কেমন লাগছে বলো? অসাধারণ, অসাধারণ। এই যে গোয়ালানন্দ স্টিমার কারি, এটা তো আমি প্রচুর জায়গায় খেয়েছি, এবং এটা এখন খুব ট্রেন্ডিং একটা মেনু কিন্তু, না তাই না? এখন খুব চলছে এটা বাজারে। আর কেরালা পমফ্রেট কারি তো আমার ভালো লাগবে, বিকজ আমি অ্যাবসলিউটলি মাছ পার্সন, সো আই লাভ দিস। আর আমার মনে হয় রেলওয়ে মাটন কারির মধ্যে তো একটা আলাদা নস্টালজিয়া আছে। সো আই থিঙ্ক এই তিনটে কারি টেলস অদ্ভুত ভালো এই মেনুটা। থ্যাংক ইউ ভেরি মাচ শুভদীপ। আমরা সেই রোববার পাওয়া যাবে অবশ্যই। কারি টেলস আমরা নাম দিয়েছি, যে তিনটে কারি আমরা রেখেছি। আমরা জানি যে রেলওয়ে মাটন কারির একটা ইতিহাস আছে, সেই ব্রিটিশ আমলের থেকে, সেটা আমরা সবাই জানি। গোয়ালন্দ স্টিমার কারির কথা আমরা জানি, গোয়ালন্দ ঘাট থেকে যখন লঞ্চে করে সেই খাবারটা আবিষ্কার, এবং সে অর্থে কেরালা পমফ্রেট কারিটাও তো ওই বোটম্যানস কারি যেটা আমরা বলে থাকি, সেটাই। এবং একটু পরে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে সেটা পোস্ট করতে চলেছি। রোববার, মানে আগামী রোববার এটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ থেকে অর্ডার করতে শুরু করবেন, শুক্রবার অব্দি প্রি বুকিং, এবং তারপর রবিবার সঠিক সময় পৌঁছে যাবে। আর শুভদীপ, একদম মানে অন দ্য লাস্ট লেগ অফ আজকের আড্ডায় চলে এসেছি। আমি জানি যে সময় এভাবে হাত থেকে বেরিয়ে যায়, তোমার সঙ্গে কথা বলতে বলতে তো আরো বেশি, কারণ এত কিছু জানার থাকে। আর সেটা কিন্তু যেটা আমি বলবো যে এই যে আগামী দিন টকথেন উইথ শুভদীপ, এটা তো তোমার ডেফিনেটলি এটা একটা সিরিজ, মানে ইট উইল জাস্ট কিপ অন রোলিং ওভার এন্ড ওভার अगेन। আরো নতুন নতুন মানুষ আসবেন, তাদের কথা শুনবো, তাদের গল্প শুনবো, অ্যাবসলিউটলি। মানে আই এম জাস্ট নট ফিঙ্গার্স ক্রসড, আই এম জাস্ট 3 চিয়ার্স উইথ ইট।
সো Thank কিন্তু you. একটা জিনিস যেটা জানতে চাই সেটা হচ্ছে যে চকোতেন উইথ শুভদীপ করতে করতে কখনো কি মনে হয়েছে যে এমন কোন একজন ব্যক্তিত্বকে আমি ইন্টারভিউ করতে চাই, বা যদি ইন্টারভিউ করতে পারতাম বা তার সঙ্গে আলাপচারিতা করতে পারতাম, তিনি বর্তমান হতে পারেন, তিনি অতীত হতে পারেন, বা তিনি এরকম আগামী দিনে এরকম তো অজস্র অজস্র আছে। আমার তো তোমার সাথেই করার খুব ইচ্ছে আছে অরিজিৎ, কখনো তুমি টাইম দিলে তো অবশ্যই করবো। এনি হ্যাঁ, টাইম। যেটা আমার অলওয়েজ যেটা হলো না সেটা অবশ্যই শ্রীদেবী। মানে আমি যদি কখনো পারতাম আমি ওনাকে ইন্টারভিউ করতাম সামনে বসে, মানে হয়তো একটা প্রশ্নও করতে পারতাম না, কিন্তু সত্যি আমার ওটা খুব একটা ভালো লাগার জায়গা এবং আমি খুব করতে চাই। আরেকজনকে আমি না বলে পারছি না, সেটা হচ্ছে কারণ জোহর। আমি খুব পছন্দ করি এবং somehow I would love to ask him the questions the way he ask and embarrass people. এন্ড দ্য পয়েন্ট ইজ দ্যাট কি বলতো, যেটা আমার মনে হয় যখন আমরা যখন কফি উইথ কারণের সিরিজ গুলো দেখি, এই যে কোনো একটা প্রশ্ন কোন একজন প্রশ্ন একজন সেলিব্রিটিকে করার যে কনফিডেন্সটা, এইটা কিন্তু শিক্ষণীয়। এবং এই যে তোমার সঙ্গে আজকে আড্ডায়, মানে এই যে আমাদের কতগুলো, দেখো খাওয়ার সূত্র ধরে কতগুলো সূত্র আমাদের আমরা বাঁধলাম আর কি সূত্রগুলো। যখন তুমি রান্নার কথা বলছি তখন তুমি সুপ্রিয়া দেবীর কথা বললেন, এবং আমি মনে করি যে মানে আমার চোখে দেখা রান্নার একজন আইকন উনি। কারণ ওনার প্রত্যেকটা রান্না আমি হরফে হরফে ফলো করি, সেটা বেনুদি রান্না বান্না বই থেকে শুরু করে, এবং যখন উত্তম বাবুর জন্মদিনের সময় আমরা কিন্তু ওনার রেসিপি অনুসারে ঠিক যতটা উনি বলেছেন, এতটা তেল, এতটা বাটা মশলা এভাবে দিতে হবে, আমরা ঠিক সেটাকেই ফলো করে আমরা সেই পদগুলো তৈরি করে, যেটা উত্তমবাবু ভালোবাসতেন আর কি। তো সেই পদগুলো আমরা উত্তমবাবুর সময় ওই সিরিজটা আমরা করি। তো তুমি খুব কাছের একজন মানুষের কথা বললে, মানে যার রান্না আমি এখনো ইউটিউবে বারবার করে এপিসোডস গুলো দেখি। তো আসলে এইগুলোই হচ্ছে কি জানো তো, মানে পরস্পরের সঙ্গে এই যে যোগাযোগের ভিত্তিগুলো তৈরি করা আরো আরো নিবিড় করে। শুভদীপ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস, গোজ উইদাউট সেইং। তোমার সঙ্গে আড্ডা আমি জানি যে ঘড়িতে বেঁধে রাখা খুব মুশকিল, কারণ দুজনেই আমরা কথা বলি, তো টকথনটা মানে ম্যারাথন হতে হতে টকাথন, আজকে আবার ম্যারাথনের দিন, টকাথন। হ্যাঁ, একদম, মানে আমরা জানি ঝড়ের গতিতে আজকে আধ ঘন্টা কেটে গেল। কিন্তু জাস্ট একটা লাস্ট কোয়েশ্চেন বিফোর উই এন্ড, আগামী দিনে কি ভাবনা চিন্তা আছে, টকাথনকে কিভাবে দেখতে চাও আগামী মেবি ইয়ার অর সো, অর মেবি 5 বছর পর? আমি আগেও তোমাকে বলেছি যে আমি না খুব একটা ভবিষ্যৎ নিয়ে ভাবি না। ইট টেক্স ইটস ওন কোর্স অফ লাইফ, মানে দ্য লাইফ টেক্স ইটস ওন কোর্স আমার মনে হয়। সো টকাথনও তাই, নিজের মতন করেই যাবে। যখন যে মানুষটাকে মনে হবে আমার ইন্টারেস্টিং, আমি তাকে অ্যাপ্রোচ করে তার ইন্টারভিউ করব। নিশ্চয়ই। কিন্তু সেরকম একটা সাংঘাতিক প্ল্যান আমি কিন্তু এখনো করিনি, এবং আমি কখনোই করি না, এবং আই ডোন্ট বিলিভ ইন প্ল্যানিং ফিউচার ওইভাবে। বুঝতে পেরেছো? আমার তো মনে হয় ইট উইল টেক ইটস ওন টাইম, ইট উইল টেক ইটস ওন কোর্স। কিন্তু হ্যাঁ, পরিচিতি তো পাবেই, নাম তো করবই, এটা তো একদম 101% শিওর। অবশ্যই, goes without saying, all our best wishes গপ্পগুড়ির হেসেলের টিম থেকে। and তোমাকেও এবং অজস্র অজস্র ধন্যবাদ অরিজিৎ thank ফর you. কলিং মি ফর দিস শো। তোমার তো একটা অদ্ভুত ভালো সত্তা আছে, যেটার আমি ফ্যান, তুমি জানোই। প্লাস তোমার এই গপ্পবুড়ির হেসেলও আরো অনেক 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 সাবস্ক্রাইবার পাক, অনেক ব্যবসা করুক, এবং আরো অনেক অনেক পথ এগিয়ে যাক। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে বন্ধুরা সঙ্গে থাকলে আমরা একটাই জিনিস মনে করি কি জানো তো, মানে আমাদের কাছে কতগুলো, আমরা এখনো বিশ্বাস করি, আমাদের পায়ে পায়ে 3 বছর হয়ে গেছে, একটা গোটা সপ্তাহ জুড়ে যখন আমরা একটা মেনু কিউরেট করি, অনেক ভাবনা চিন্তা থাকে সেই মেনু কিউরেট করার জন্য। আমাদের সঙ্গে আমাদের যে ক্রিয়েটিভ এজেন্সি, যে ছেলেটি রায়ান, ও আমাদের প্রত্যেকটা ক্রিয়েটিভ তৈরি করে, তার সঙ্গে একটা ভাবনা চিন্তার আদান প্রদান চলে। আমাদের মনে হয় যে কতগুলো অর্ডার আমাদের সপ্তাহে আনতে এলো সেটা ইম্পর্টেন্ট নয়, কতগুলো কানেকশনস তৈরি হলো সেটাতে আমরা বিশ্বাস। উই অলওয়েজ বিলিভ ইন কানেকশনস দ্যান অর্ডার্স এন্ড সেটা আমরা করি। তবে হ্যাঁ, বন্ধুরা ইন্সপায়ার করলে তবে এগিয়ে যাওয়াটা আরো সহজ হয়, এবং তোমার কাছ থেকে সেটা শুনে আরো বেশি ভালো লাগলো শুভদীপ। আমরা সবাই প্যারালালি একই জায়গায় হাঁটছি, কারুর হয়তো দুজন হয়তো পিচটা আলাদা, কিন্তু আমরা সবাই কিন্তু একই পথে হাঁটছি, আর এই হাঁটাটা আমরা সকলে মিলে আনন্দের সঙ্গে হাঁটি, সেটাই আমাদের ভালো লাগার একমাত্র জায়গা। আর এই সপ্তাহটা একটা দারুণ সপ্তাহ। আমরা জানি যে প্রচুর প্রচুর অনেক কিছু রয়েছে। 26শে জানুয়ারি রয়েছে রিপাবলিক ডে, সেই দিনটা আমরা সেলিব্রেট করি জাস্ট একটা ছুটির দিন হিসেবে নয়, সংবিধানটাকে আমরা মেনে চলতে হবে অক্ষরে অক্ষরে, যেটা আমাদের পালন করা উচিত। 23শে জানুয়ারি রয়েছে, যে নেতাজিকে আমরা ইতিহাসের বইতে পড়ি, যাকে আমরা আইডল হিসেবে মনে করি। একটা ফেসবুক পোস্ট তার সম্পর্কে দিয়ে দেওয়া খুব সহজ, কিন্তু সেই ব্যক্তিত্বকে সেই দিনকে মনে করাটা কিন্তু খুব দরকার। এবং আগামীকাল একটা বিশেষ দিন, কোনো রং মাখবেন না, আপনাদের সকলকে বলছি, কোনো রং মাখবেন না, একটা উদযাপন করুন, একটা সত্তার উদযাপন করুন, যে রামচন্দ্র ফিরছেন অযোধ্যাতে। তো সেইটা কিন্তু এই উদযাপনটা অন্যরকম, কারণ সেইখানে এই যে 500 বছর আগেকার যে একটা ইতিহাস, সেই ইতিহাসটাকে একটা ফিরে দেখা, এবং এই দিনটাকে আমরা একটা উদযাপনের দিনই করি না রং না মেখে, তাহলে বোধহয় আমাদের এই গোটা সপ্তাহটা একটা ইভেন্টফুল উইক কাটবে। এবং শুভদীপ, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, দারুণ কাটাও, কারণ সামনে প্রচুর প্রচুর অ্যাক্টিভিটিস, উইকেন্ড দারুণ কাটো।
আর আগামী রোববার অবশ্যই আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে আমাদের বিশেষ অতিথির সঙ্গে। আর কারি টেলস এর যাত্রা শুরু হয়ে গেল আজকে থেকে, যেটা শুভদীপ লঞ্চ করলো। তার জন্য যেটা করতে হবে, অর্ডার করতে হবে এবং পৌঁছে যাবে আগামী রোববার আপনাদের সকলের কাছে। রোববারের বাকি সময়টুকু রয়েছে, দারুণ এনজয় করুন এবং এক্সাইটিং একটা উইক, তাই মানডে নিয়ে দিন শুরু করবেন না। এক্সাইটিং একটা উইক এক্সাইটিং ভাবে শুরু করুন, তাহলে দেখবেন মন প্রাণ খাওয়া দাওয়া সবকিছু নিয়ে জীবনটা খুব সহজ এবং আনন্দের। ভালো থাকবেন সকলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, নমস্কার।